তাহলে চলো প্রথমে আমরা দেখি আমাদের শ্বসনটা অর্থাৎ আমাদের শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে। আসলে আমাদের শ্বাস প্রশ্বাসটা একেবারে আমরা স্বয়ংক্রিয়ভাবে নিচ্ছি, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বলে প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ে তেমন একটা আমরা ভাবি না। আমাদের পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা এবং পন্সে অবস্থিত শ্বসন কেন্দ্রের মাধ্যমে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ন্ত্রিত হয়। আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এছাড়াও আমরা কিন্তু ঐচ্ছিক ভাবেও আমাদের শ্বসনটা অর্থাৎ আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের হার গভীরতাকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরো আমরা যদি একদম গভীরভাবে প্রশ্বাস নিয়ে বুকের ভেতরে বাতাসটা টেনে ধরে রাখি, কিংবা ধরো বক্তৃতা করছি, গান করছি, হাঁচি কাশি দেওয়ার চেষ্টা করছি, এগুলো কিন্তু ঐচ্ছিক নিয়ন্ত্রণ। তবে এটা স্বাভাবিক না, কারণ এই ঐচ্ছিক নিয়ন্ত্রণগুলো আমরা অল্প সময়ের জন্য করতে পারছি। তো স্বাভাবিক যে আমাদের শ্বসন, এই শ্বসনটা নিয়ন্ত্রিত হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে আর একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণের মাধ্যমে। শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য যে স্নায়বিক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে সেগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পন্সের পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র, যেগুলোকে আমরা অ্যাপনিউস্টিক বা অ্যানিস্টিক সেন্টার বা নিউমোট্যাক্সিক সেন্টার বলে থাকি, এবং মেডুলায় অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র যেগুলো হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, যেগুলোকে ডিআরজি এবং ভিআরজি বলা হচ্ছে। এই যে স্নায়ুকেন্দ্র বলছি, আসলে এগুলো কি? এগুলো হচ্ছে আসলে স্নায়ু, একগুচ্ছ স্নায়ু। এই স্নায়ুগুলোর মধ্যে যে নিউরনগুলো আছে, স্নায়ুকোষগুলো আছে, এগুলো এইগুলো দ্বারা স্নায়ুকেন্দ্রগুলো গঠিত। আমি প্রথমে অ্যাপনিস্টিক সেন্টার সম্পর্কে অল্প একটু কথা বলি। এই অ্যাপনিস্টিক সেন্টারটা আসলে প্রশ্বাস নেওয়ার জন্য যে সিগন্যালটা প্রশ্বাস কেন্দ্রে পাঠাচ্ছে, এই অ্যাপনিস্টিক সেন্টারটা প্রথমে বিভিন্ন উদ্দীপনা দ্বারা উদ্দীপ্ত হয়, সেখান থেকে আমাদের প্রশ্বাস নেওয়ার জন্য সিগন্যালটা প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়ে থাকে। এটা একটা পজিটিভ ইম্পালস তৈরি করছে, এবং আমাদের যে টাইডাল ভলিউমটা, এই টাইডাল ভলিউমটা নিয়ন্ত্রণ করছে কিন্তু অ্যাপনিস্টিক সেন্টার। এরপর আসুন নিউমোট্যাক্সিক সেন্টার। এই নিউমোট্যাক্সিক সেন্টারটাই আসলে আমাদের রেসপিরেটরি যে সাইকেলটা, সেই সাইকেলটাকে নিয়ন্ত্রণ করছে প্রশ্বাস কেন্দ্র সহ। নিউমোট্যাক্সিক সেন্টার কি করছে? এটা এভাবে বলি যে এটা একটা ইম্পালস প্রোভাইড করছে, যেটা আমাদের অর্থাৎ আমি যদি এইভাবে বলি, ইট প্রোভাইডস inhibitory impulse on respiration, thereby prevents over distension of the lung and helps to maintain recurrent inspiration and respiration. নিউমেটিক্স সেন্টারটা আমাদের একেবারে শ্বসনটা, পুরো প্রশ্বাস কেন্দ্রটা নিয়ন্ত্রণ করছে এই নিউমেটিক্সিক সেন্টারটা। এরপর আসো ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা ডিআরজি। এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপটা আসলে হচ্ছে অনেকটা পেসমেকারের মতো। পেসমেকার যেমন শুরুটা করে, ট্রিগারটা করে, ঠিক তেমনি এই ডিআরজিটা মানে ইন্সপিরেশনের জন্য বা রেসপিরেশনের জন্য এটা কি করছে, ট্রিগার করছে। এবং আমাদের যে বেসিক রিদম অফ ব্রিদিং, এটাও কিন্তু এই প্রশ্বাস কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আসো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বুঝতে পারছো, এগুলো নিঃশ্বাস কেন্দ্র, এটা নিঃশ্বাস নিয়ন্ত্রণের সাথে জড়িত। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে প্রশ্বাস কেন্দ্র থেকে কিন্তু অনেক নার্ভ ভিআরজিতে যায়, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা নিঃশ্বাস কেন্দ্রে যায়, কিন্তু নিঃশ্বাস কেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্রে কিন্তু কোনো ধরনের নার্ভ আসে না। আমরা পরবর্তী স্লাইডগুলোতে আরো এগুলো নিয়ে আরো পরিষ্কার করে আলোচনা করব। এখন আসলে যে আমি যেই সেন্টারগুলোর কথা বললাম, শ্বাস সেন্টারগুলো, এগুলো কোথায় অবস্থান করছে, আমাদের ব্রেনের কোথায় অবস্থান করছে একটু দেখি আমরা।
এটা অবস্থান করছে দেখো মেডুলা অবলাঙ্গাটা, এই যে পশ্চাৎ মস্তিষ্কের এখানে পন্সে, তারপর আছে তোমার আর হচ্ছে মেডুলাতে। পন্সে আছে দেখতেই পাচ্ছ, উপরেটা হচ্ছে নিউমোট্যাক্সিক এবং নিচেটা হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টার। আর মেডুলারি রেসপিরেটরি সেন্টারের মধ্যে উপরেরটা অর্থাৎ পৃষ্ঠীয় ভাগেরটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর অঙ্কীয় ভাগেরটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এখন আরেকটা তোমরা দেখতে পাচ্ছ, আরেকটা এখানে আছে, আরেকটা হচ্ছে প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স। প্রি বর্জিঙ্গার কমপ্লেক্সটা এটা কোথায় থাকে? এটা ম্যামালদের মধ্যে থাকে। এটা ম্যামালদের মধ্যে তোমার আহ বলা হচ্ছে এই যে শ্বাস প্রশ্বাস, এটা প্রশ্বাস জেনারেট করতে সাহায্য করছে। তাহলে আমরা কি এখান থেকে পেলাম, দেখলাম আমাদের এই যে শ্বাস কেন্দ্রগুলোর অবস্থানটা কোথায়। এরপর আসো পরবর্তী স্লাইডে যাই আমরা। পরবর্তী স্লাইডে কি আছে আমরা একটু দেখি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রাসায়নিক নিয়ন্ত্রণটা কিভাবে হচ্ছে। রাসায়নিক নিয়ন্ত্রণটা অর্থাৎ স্নায়ু আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণটা রাসায়নিকভাবে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এটার জন্য প্রথমে জানতে হবে এই রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য প্রথমে যারা রয়েছে অর্থাৎ কেমো রিসেপ্টর, যারা রাসায়নিক বিভিন্ন উদ্দীপনা যারা গ্রহণ করছে, যারা গ্রাহক কোষ, এগুলো কোথায় অবস্থিত? প্রথমটা হচ্ছে সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার, সেন্ট্রাল রিসেপ্টর। সেন্ট্রাল রিসেপ্টরটা আমাদের মেডুলায় অবস্থিত। সেন্ট্রাল রিসেপ্টরটা মেডুলায় অবস্থিত। এই যে এটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে যখন কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় তখন কি হয়, পিএইচটা হ্রাস পেয়ে যায়। এই এই ধরনের রক্ত যখন প্রবাহিত হয় অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে যখন এই ধরনের রক্ত যেখানে পিএইচ হ্রাস পেয়ে গেছে, এই ধরনের রক্ত যখন প্রবাহিত হচ্ছে তখন মেডুলাতে অবস্থিত এই সেন্ট্রাল রিসেপ্টরটা উদ্দীপ্ত হচ্ছে। এরপরে আসো ক্যারোটিড বডিজ। ক্যারোটিড বডিজ আমাদের হৃৎপিণ্ডের ক্যারোটিড ধমনীর প্রাচীরে অবস্থিত। এটা কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ মাত্রার প্রতি সংবেদনশীল। ঠিক তেমনি অ্যাওর্টিক বডিজ আমাদের অ্যাওর্টার গোড়ায় অবস্থিত। এটি কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ মাত্রার প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে থাকে। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন এই যে এই স্লাইডে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ক্যামো রিসেপ্টর গুলোর অবস্থানটা কোথায়, অর্থাৎ ক্যামো রিসেপ্টর গুলো কোথায় অবস্থিত। এই যে দেখো এটা অ্যাওর্টিক আর্চ, এই যে এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চটা, এই অ্যাওর্টিক আর্চ, এই অ্যাওর্টিক আর্চের এই জায়গাতে দেখতে পাচ্ছ নডিউলের মতো ছোট্ট ছোট্ট এই যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে অ্যাওর্টিক বডিজ। এই অ্যাওর্টিক বডিজ আর এখানে দেখো এই ক্যারোটিড আর্টারিতে অর্থাৎ এই আর্টারিগুলোর এখানে অর্থাৎ দুই জায়গায় আছে, এটাই হচ্ছে ক্যারোটিড বডিজ। তাহলে বুঝতে পারছো কোথায় অ্যাওর্টিক বডিজ রয়েছে এবং কোথায় ক্যারোটিড বডিজ রয়েছে। আর আরেকটা রিসেপ্টরের কথা বলেছিলাম আমরা, সেন্ট্রাল রিসেপ্টর। এটা তো আমাদের মেডুলার মধ্যে অবস্থান করে থাকে। আমাদের শ্বাস প্রশ্বাস বা শ্বসন নিয়ন্ত্রণের জন্য শ্বাসকেন্দ্রগুলো কাজ করে কতগুলো উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে। এই উদ্দীপনাগুলোর মধ্যে প্রধান যে উদ্দীপনাগুলো তার মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.2 ভাগ বেড়ে যায় তখন কিন্তু আমাদের শ্বসন হারটাও দ্বিগুণ হয়ে যায়। বা অক্সিজেনের ঘনত্ব যদি কমে যায়, সেটা হচ্ছে 20% থেকে 5%, এরকম যদি এই রেঞ্জের মধ্যে কমে যায় তখনও কিন্তু আমাদের শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। আমাদের এই যে শ্বাসকেন্দ্রটা, এই শ্বাসকেন্দ্রের সাথে কিন্তু শ্বসন অঙ্গের সংশ্লিষ্টতা রয়েছে। এই সংশ্লিষ্ট অঙ্গের সাথে এরা কি করে স্নায়ু জালক দ্বারা যুক্ত থাকে। এছাড়া এখানে আরো কিছু স্নায়ু কাজ করছে, যেমন ডায়াফ্রামের সাথে, ডায়াফ্রাম থেকে যেটা ফ্রেনিক স্নায়ু, ফুসফুসের সাথে থাকে ভ্যাগাস স্নায়ু। এরা কি করছে, এরা উদ্দীপনাটা আনছে বা উদ্দীপনাটা সংবেদনটা নিয়ে যাচ্ছে ইম্পালসটা। তারপর ইনকোস্টাল পেশিতে ইন্টারকোস্টাল স্নায়ু রয়েছে, ইন্টারকোস্টাল পেশিতে
ক্যারোটিড বডিসের সাথে সম্পৃক্ত রয়েছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। ঠিক তেমনি আমি কিন্তু এখানে অ্যাওর্টিক বডিসের কথা লিখি নাই, অ্যাওর্টিক বডিসের সাথে যুক্ত থাকে ভ্যাগাস স্নায়ু। তাহলে বুঝতে পারছো কোন কোন স্নায়ু কোন কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট। এখন আসো আমরা মূল যে শ্বসন নিয়ন্ত্রণ এটা একটু দেখি। আমাদের শ্বসন নিয়ন্ত্রণটা আমরা আগেও দেখেছি, আমাদের শ্বসন নিয়ন্ত্রণটা হচ্ছে কোথায়, আমাদের এই মেডুলা অবলঙ্গাটাতে। এই যে দেখতে পাচ্ছ এখানে আসলে চিত্রটার মধ্যে দুটো করে না দিয়ে, আমরা তো দুটো করেছি জানি, এখানে একটা করে দিয়েছে। যেমন ধরো এখানে আমি আরেকটা এঁকে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার ধরে নিলাম, এটা হচ্ছে অ্যাপনিউস্টিক, আমি সংক্ষেপে লিখি এটা হচ্ছে অ্যাপনিউস্টিক। ওকে, তারপর হচ্ছে আর এটা ধরে নাও এটা হচ্ছে নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক সেন্টার। আর মেডুলার এটা ধরে নাও ভিআরজি, এটা হচ্ছে ভিআরজি। এবং আর এটা আরেকটা আঁকলাম আমরা, এটা হচ্ছে ডি ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। আমি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য এই কাজটা করছি। এখন আসো এখানে কি হচ্ছে, এই যে দেখো অ্যাপনিউস্টিক সেন্টার, এখানে এই ব্রিদিং কন্ট্রোল সেন্টার, এটা আসলে এই আমাদের এই সেন্টার তো দুইটাই তো ব্রিদিং কন্ট্রোল করছে। এটা উদ্দীপ্ত হচ্ছে, আমরা আগেও বলেছি যে ক্যারোটিড বা অ্যাওর্টিক বডিজ বা ক্যারোটিড বডিজ গুলো কি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের প্রতি, কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাচ্ছে, পিএইচ যখন কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাচ্ছে, পিএইচ যখন হ্রাস পাচ্ছে, বা রক্তের মধ্যে যখন যখন অক্সিজেন কমে যাচ্ছে, এই ধরনের সিগন্যাল গুলো ওরা কোথায় পাঠাচ্ছে, এরা সেন্সরি নার্ভের মাধ্যমে, এই যে বা আমাদের আমাদের যে হাইপোথ্যালামাস আছে ওখান থেকে বিভিন্ন উদ্দীপনার উদ্দীপনাগুলো চলে আসে এই মেডুলাতে। মেডুলাতে অ্যাপনিউস্টিক সেন্টারটা কি করছে, অ্যাপনিউস্টিক সেন্টার এখানে উদ্দীপনাগুলো গ্রহণ করছে। উদ্দীপনাগুলো গ্রহণ করে সেটা কোথায় যাচ্ছে, উদ্দীপনাগুলো গ্রহণ করে এটা চলে যাচ্ছে তোমার ডিআরজি, অর্থাৎ ডিআরজিতে যাচ্ছে। ডিআরজিতে যে ডিআরজি থেকে এগুলো যাবে তোমার এই যে অ্যাপনিউস্টিক সেন্টার, এটা অ্যাপনিউস্টিক সেন্টার থেকে যখন অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হচ্ছে বিভিন্ন উদ্দীপনা দ্বারা, তখন সেই উদ্দীপনাগুলো চলে আসছে ডিআরজিতে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপে। এই মাধ্যমে এখান থেকে ফ্রেনিক নার্ভ দ্বারা এই এই উদ্দীপ্ত হচ্ছে, আমি যে বললাম ডিআরজি কি করছে, এটা ট্রিগার করছে অ্যাপনিউস্টিক এর স্টিমুলেশন গুলো অ্যাপনিউস্টিক থেকে এসে এখানে ডিআরজি কে উদ্দীপ্ত করছে। উদ্দীপ্ত করার পরে ডিআরজি ট্রিগার করছে, ট্রিগার প্রশ্বাস শুরু হওয়ার জন্য। এই কিভাবে এই উদ্দীপনাটা পৌঁছে দিচ্ছে, ডায়াফ্রামে যাচ্ছে। এই যে স্নায়ুটা, এই স্নায়ুটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, এই স্নায়ুটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু। ফ্রেনিক স্নায়ুটা এই স্নায়ুটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু। আর এই স্নায়ুটা অর্থাৎ ইন্টারকোস্টালে যাচ্ছে, অবশ্যই ইন্টারকোস্টাল স্নায়ুটাই ইন্টারকোস্টালে যাচ্ছে। এখন ইন্টারকোস্টাল স্নায়ুগুলো আসলে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের মোটর স্নায়ু, এটা হতে পারে থোরাসিক মোটর, তারপর হচ্ছে সার্ভিক্যাল, লাম্বার, এই যে রিব গুলো, এই রিব গুলোতে যে স্নায়ুগুলো আছে একসাথে আমি ইন্টারকোস্টাল স্নায়ু বলছি। তাহলে আমি আবারও একটু বলি, অ্যাপনিস্টিক যখন উদ্দীপ্ত হচ্ছে সেই উদ্দীপনাটা ডিআরজিতে আসছে, ডিআরজি থেকে এটা চলে যাচ্ছে স্নায়ুর মাধ্যমে, ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে, এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে গ্রিবের যে ইন্টারকোস্টাল পেশি আছে সেখানে। এর ফলে কি হচ্ছে, প্রশ্বাস কার্যক্রমটা শুরু হয়ে যাচ্ছে, আমাদের প্রশ্বাস কার্যক্রমটা শুরু হয়ে যাচ্ছে। প্রশ্বাস কার্যক্রমটা আমরা আগে দেখেছি কিভাবে প্রশ্বাস কার্যক্রমটা হচ্ছে আমাদের অর্থাৎ ডায়াফ্রামটা নিম্নগামী হবে, রিব গুলো ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হচ্ছে তখন এটা বাইরের দিকে চলে যাচ্ছে, বক্ষকম্পন বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে, ফুসফুসের আয়তন বেড়ে যাচ্ছে, এবং আমাদের অক্সিজেন যুক্ত বাতাস প্রবেশ করছে। এটাই হচ্ছে প্রশ্বাস। এখন কি হয়, যখন এখানে কিন্তু দুইটা ব্যাপার ঘটছে প্রশ্বাস শুরু হওয়ার পর, একই সময়ে স্নায়ু উদ্দীপনা এই প্রশ্বাস কেন্দ্র থেকে আবার কোথায় যায়, প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিক কেন্দ্রে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা উদ্দীপনা নিউমোট্যাক্সিক কেন্দ্রে যাচ্ছে, আবার নিউমোট্যাক্সিস, যেখানে এখানে নিউমোট্যাক্সিক
যে কোষের স্নায়ু উদ্দীপনাটা, এই যে স্নায়ু উদ্দীপনাটা যেটা ব্যাগা স্নায়ু স্নায়ু উদ্দীপনাটা যখন ব্যাগা স্নায়ুর মাধ্যমে এখানে এই যে ফুসফুসটা যখন স্ফীত হলো, তখন এখানে কতগুলো স্ট্রেস রিসেপ্টর আছে। সেই রিসেপ্টর গুলোর মাধ্যমে সেই রিসেপ্টর গুলো ফুসফুস জনিত ফুসফুসের বায়ুস্ফীতিটা গ্রহণ করবে, উদ্দীপনাটা গ্রহণ করবে। আবার তারা কি করছে, ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এটা প্রশ্বাস কেন্দ্রকে জানাচ্ছে, এখান থেকে নিউমোট্যাক্সিক কেন্দ্রে জানছে, নিউমোট্যাক্সিক কেন্দ্র এই জিনিসটা জানাচ্ছে অ্যাপিনিউস্টিককে। তখন কি করছে অ্যাপিনিউস্টিক, এই ডিআরজি তে কোনো ধরনের উদ্দীপনা প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে। অর্থাৎ এখন আর অ্যাপিনিউস্টিক ডিআরজি তে কোনো উদ্দীপনা পাঠাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, প্রশ্বাস ক্রিয়াটা বন্ধ হচ্ছে। একই সময়ে নিউমোট্যাক্সিস, এই যে নিউমোট্যাক্সিসটা আবার নিঃশ্বাস কেন্দ্র অর্থাৎ ডিআরজি তে সিগন্যাল পাঠায় যে এবার তুমি কি করো, নিঃশ্বাস কার্যক্রমটা শুরু করে দাও। তখন ভিআরজি কি করছে, ইন্টারকোস্টাল পেশি এবং এই যে ইন্টারকোস্টাল পেশি এবং উদরীয় পেশিতে কি পাঠাচ্ছে, সিগন্যাল পাঠাচ্ছে যে এখন নিঃশ্বাস ক্রিয়া শুরু করতে হবে। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, আমরা জানি আমাদের প্রশ্বাস ক্রিয়া একটা অ্যাক্টিভ প্রসেস হলো, নিঃশ্বাস ক্রিয়াটা হচ্ছে তার উল্টো, এটা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি। তো এই পদ্ধতিতে আবার যা যা মানে রিপ গুলো যখন উত্তোলিত হয়েছে সেগুলো আগের জায়গায় ফিরে আসবে, ডায়াফ্রামটা নিজের জায়গায় ফিরে যাবে, এখানে পেশিটা কি হয়ে যাবে, যে বক্ষ গহ্বরটা সংকুচিত হয়ে যাবে, ফুসফুসের পেশি সংকুচিত হয়ে যাবে, ফুসফুসটা আগের জায়গায় ফিরে যাবে, তখন কি নিঃশ্বাস কার্যক্রমটা অটোমেটিক শুরু হয়ে যাবে। তো এখন এই যে আমি বললাম এখানে যখন বায়ুস্ফীতি হয়েছিল ফুসফুসের, এই এই ইয়েটা মানে এই উদ্দীপনাটা বায়ুস্ফীতি যা হয়েছে, এটা কিন্তু অ্যাপনিস্টিক জানতে পেরেছিল। কারণ হচ্ছে এখানে যে মানে যেটাকে বলা হয় টানগ্রাহক কোষ বা স্ট্রেস রিসেপ্টর, এটা উদ্দীপ্ত হয়েছে, এই উদ্দীপনা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে অ্যাপনিস্টিক স্নায়ুতে পৌঁছে গিয়েছিল। কিন্তু যেটা সংকুচিত হবে, ফুসফুস যখন সংকুচিত হয়ে যায়, অর্থাৎ স্ট্রেস রিসেপ্টর সেলগুলো এই আমাদের ফুসফুসের ব্রঙ্কিওলে যে স্ট্রেস রিসেপ্টর সেলগুলো আছে সেগুলো কিন্তু কি হচ্ছে না, তখন কিন্তু তারা নিঃশ্বাসের সময় তখন তারা যে সংকুচন জনিত এই উদ্দীপনাটা আর কোথায় পাঠায় না, অ্যাপনিউস্টিকে পাঠায় না। সেই জন্য কি করে অ্যাপনিউস্টিক কিন্তু কিছুক্ষণ ভাবে স্বাভাবিকভাবে আবার প্রশ্বাস ক্রিয়াটা শুরু করে দেয়। আমি আশা করব তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, মেকানিজমটা বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যাপনিউস্টিক উদ্দীপ্ত হবে, সেই উদ্দীপনাটা ডিআরজি তে যাবে, ডিআরজি কি করবে, বিভিন্ন এখানে স্নায়ুগুলোর মাধ্যমে শ্বসন অঙ্গের সাথে রিলেটেড অঙ্গগুলোতে এটা পাঠিয়ে দিবে। শ্বসন অঙ্গের সাথে যে অংশগুলো আছে ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল পেশি, এগুলোতে মেসেজটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর এরা কি করবে, প্রশ্বাস ক্রিয়া শুরু করে দিবে। প্রশ্বাস ক্রিয়া শুরু হওয়ার পর এখান থেকে ফুসফুসের বায়ুস্ফীতি বা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, অর্থাৎ প্রশ্বাসের ফলে যে সেলের ফুসফুসের যে ওভার টেনশন হয়েছে সেটা যাতে প্রিভেন্ট হয়, সেটা যদি মানে ফুসফুসের কোনো ধরনের ক্ষতি না হয়, অনেকটা এরকম। তো এই মেসেজটা চলে যায় আবার ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে অ্যাপনিউস্টিকে। এবং নিউক্লিয়াক্সিস কিন্তু আবার একই সময়ে সে কিন্তু অ্যাপনিউস্টিক শ্বাসকেন্দ্রও পাঠাচ্ছে একটা মেসেজ, প্রশ্বাস কেন্দ্র আবার নিঃশ্বাস কেন্দ্র পাঠাচ্ছে, নিঃশ্বাস কেন্দ্র কিন্তু কি করছে, তার কার্যক্রম শুরু করে দেয়। এখন এই পদ্ধতিতে এই যে এখান থেকে বিভিন্নভাবে কেমোরিসেপ্টর গুলো যেগুলো আছে সেগুলো উদ্দীপনা গুলো নিয়ে আমাদের রক্তে পাঠাচ্ছে, আমাদের রক্তের মাধ্যমে ব্রেনের এই যে মেডুলার পন্সে বা মেডুলার শ্বাসকেন্দ্রগুলোতে আসছে। এভাবে আমাদের শ্বাসক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আসে আমরা পরবর্তী স্লাইডে দেখি। এটা তো আমরা বললাম স্নায়বিক যে নিয়ন্ত্রণটা, এর বাইরেও কিন্তু বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া দ্বারা আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন ধরো আমি কিছুক্ষণ আগে যে ফুসফুসের স্ফীতিজনিত ক্রিয়ার কথা বললাম, এটা কিন্তু এটার একটা নাম আছে যেটাকে বলা হয় হ্যারিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। এটা যদি আমি আরেকটু সংক্ষেপে বলি, অর্থাৎ ফুসফুস যখন বায়ুস্ফীতি করছে প্রশ্বাসের সময়, তখন তার মধ্যে যে স্ট্রেস রিসেপ্টর গুলো আছে
সেই রিসেপ্টর গুলো কিন্তু উদ্দীপ্ত হয়ে একটা উদ্দীপনা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে অ্যাপনিউসটিকে যাচ্ছে। বিভিন্ন ভাইয়া আছে, ভাইয়াগুলো অর্থাৎ ডিআরজি নিউমোট্যাক্সিক হয়ে আবার অ্যাপনিউসটিকে যাচ্ছে। এখন কিন্তু সংকোচন জনিত যখন নিঃশ্বাস কার্যক্রমটা শুরু হচ্ছে, ফুসফুসটা যখন সংকুচিত হয়ে যাচ্ছে, তখন এখানে যে স্ট্রেস রিসেপ্টর বা টান কোষ যেগুলো আছে, টান কোষ গ্রাহক যে টান গ্রাহক কোষ বা এরকম অর্থাৎ স্ট্রেস রিসেপ্টর কোষটা, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সংকোচনটা, ফুসফুসের সংকোচনটা পাঠাচ্ছে না। তখন এই যে আবার পিউস্টিক তার কাজ শুরু করে দিচ্ছে, প্রশ্বাস কাজটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হেরিং ব্রেয়ার প্রতিবর্ত ক্রিয়া। এরপর হাঁচি, স্নেজিং, যখন আমার নাসা গহ্বরে কোনো কিছু ঢুকে, তখন আমরা মিউকাস পর্দায় যখন কিছু ঢুকে, তখন আমাদের অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে আমরা হাঁচি দেওয়ার চেষ্টা করি। এটাও কিন্তু একটা আমাদের শ্বাসক্রিয়াকে পরিবর্তন করে। তারপর আসো কাশি, কফিংটা হচ্ছে কি, যখন আমার একেবারে কি বলা যায়, যখন আমার ট্রাকেতে কিছু ঢুকে যাচ্ছে, তখন ট্রাকের মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে বা সিলিয়েটেড মিউকাস মেমব্রেন আছে, তখন সেটা অবাঞ্ছিত এই অংশটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। যখন আমি কাশি দিচ্ছি, তখন কিন্তু এই যে কাশি দেওয়ার আগে যখন কিছু ঢুকে, তখন দেখবি যে একটু মানে আমাদের অস্বস্তি হয়, আমরা মনে হচ্ছে শ্বাসক্রিয়াটা বন্ধ বন্ধ লাগে, তখন আমরা কাশিটা দিচ্ছি। এই প্রসেসটাও কিন্তু আমার শ্বাসক্রিয়াকে কি করছে, পরিবর্তন করছে, নিয়ন্ত্রণ করছে। গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া, এটা আমাদের হয়ে থাকে। আমরা যখন বলি না, কিছু খাওয়ার সময় আমাদের কোনো কারণে যদি আটকে যায়, তখন কিছু গিলার সময় আর কি, গলাধকরণ সময়, তখন আমাদের শ্বাসক্রিয়াটা একটু কিছুক্ষণ জন্য বন্ধ হয়ে যায়। এটা এটা হচ্ছে আসলে একটা কি বলা যায়, এটা আমাদেরকে, অর্থাৎ আমার ফুসফুসকে, আমার শ্বাস মানে আমার শ্বাসক্রিয়াটা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, সেজন্য কিছুক্ষণের জন্য যে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হওয়ার কাজটা গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি আমরা। এই কাজটা আহ মানে কি গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে হয়ে থাকে। এই কাজটা গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে হয়ে থাকে। আর এই এটা এই গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুটা সাধারণত গলবিলের প্রাচীর থেকে কাজ করে থাকে। অর্থাৎ গ্যাগ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে জড়িত রয়েছে গলবিল প্রাচীরের যে গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুটা রয়েছে, সেটা যখন আমার খাদ্য গলদকরণ করতে কোনো ধরনের সমস্যায় পড়ছি, তখন যেই আমাদের যে শ্বাসক্রিয়াটা বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয় আসলে, এই প্রসেসটাকে আমরা বলছি গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া। এখন আসো, আরো কিছু স্নায়বিক উদ্দীপনা রয়েছে, যেমন ধরো ব্যথা। আমরা যখন ব্যথা পাই, তখন কিন্তু আমাদের ব্যথাটার সাথেও কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হচ্ছে। ব্যথা পেলে এগুলো, এই ব্যথা বা আবেগ, এই এই নিয়ন্ত্রণগুলো কিন্তু আবার করছে আমাদের ব্রেনের হাই সেন্টার, যেটা আমাদের ব্রেনের হাই সেন্টার এই কাজগুলো করে থাকছে। কিভাবে কাজগুলো করছে, এগুলো আমরা আরেকটা স্লাইডে দেখবো। তারপর ইমোশন, যখন আমরা খুব আবেগ মানে আবেগী হয়ে যায়, যখন দীর্ঘশ্বাস ফেলছি, তখন কিন্তু আমার শ্বাসটা ধীরে ধীরে মানে ধীরে ফেলছি। আবার যখন খুব কষ্টকর মুহূর্তে মনে হয় যেন গলাটা বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না, এই ব্যাপারগুলো কিন্তু কি করছে, আমার শ্বসন যে মানে শ্বাস প্রশ্বাসের যে সাইকেলটা, সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়া যেমন ধরো বিভিন্ন, আমি কোথাও যদি যাই, কোনো একটা বিরক্তিকর গন্ধ বা বিষাক্ত গ্যাস আমার মানে আমি যখন প্রশ্বাসের সাথে নিচ্ছি, ঘ্রাণটা বা বিষাক্ত গ্যাসটা যখন ঢুকছে, তখন কিন্তু আমার শ্বরযন্ত্রে যে গ্রাহক কোষগুলো আছে, সেগুলো উদ্দীপ্ত হয়। সেই উদ্দীপ্ত হয়ে এরা কি করছে, আমার শ্বাসক্রিয়াকে অবদমন করার চেষ্টা করছে, যাতে আমার ফুসফুসটা কি হয়, রক্ষা পায়, ফুসফুসটার মধ্যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ ঢুকতে না পারে। তারপর এই যে সেম একই কথা আমরা গ্যাগ প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে বললাম, খাদ্যনালীতে যখন মানে শ্বাসনালীতে যখন দুর্ঘটনাবশত কোনো খাদ্যকণা ঢুকে যায়, তখনও কিন্তু আমাদের এরকমই মনে হয় যে আমাদের শ্বাসক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আসো শরীর চর্চা। শরীর চর্চার মধ্যে কিন্তু দুইটি ব্যাপারই হচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, আবার অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইডটা রক্তে অক্সিজেনের চাহিদাও বেড়ে যায়, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডের সঞ্চয়টাও বেড়ে যায়। এই সময় শ্বাসক্রিয়ার হার এবং গভীরতা বৃদ্ধি পায়, যা দেহের মধ্যে কি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের প্রয়োজন, মানে অক্সিজেনের প্রয়োজন তো মেটাচ্ছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড অপসারণ করছে শরীর চর্চা।
এইগুলো হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। আসলে মূল স্নায়বিক উদ্দীপনা তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেহে যে পিএইচটা কমে গেলে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে, তারপর হচ্ছে অক্সিজেনের ঘনত্ব কমে গেলে, এগুলো হচ্ছে মূল উদ্দীপনা। এগুলো উদ্দীপ্ত হয়ে আমাদের শ্বাসকেন্দ্রে যাচ্ছে, উদ্দীপ্ত হচ্ছে। এছাড়া এর বাইরে বিভিন্ন এই উদ্দীপনা গুলো কিন্তু আমাদেরকে কি করছে, আমাদের শ্বাসক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। আমি আর এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে যা বলেছি তোমরা একটু মিলাই দেখতে পারো। যে আমি বললাম আমাদের ইমোশনটা বা আমরা যে ঐচ্ছিকভাবে অনেক সময় গান গাওয়ার সময় বা বক্তৃতা দেওয়ার সময় যে নিয়ন্ত্রণটা করে থাকে, আসলে এগুলো আমাদের এই যে আমাদের ব্রেনের মানে কি বলা যায়, হায়ার সেন্টার অফ দ্য ব্রেন এটা নিয়ন্ত্রণ করে থাকছে। তারপরে আছে ক্যারোটিড বডি। ক্যারোটিড বডিতে তোমরা এগুলো কেমোরিসেপ্টর বলে, এবং অ্যাওর্টিক বডিতে এটাও কেমোরিসেপ্টর। এগুলো হচ্ছে পেরিফেরাল, অর্থাৎ ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি এই দুটাকে পেরিফেরাল কেমোরিসেপ্টর বলে। আর যেটা আমরা বলেছি মেডুলাতে রয়েছে সেন্ট্রাল রিসেপ্টর, এটা এটা হচ্ছে সেন্ট্রাল রিসেপ্টর, আর এই দুটো হচ্ছে পেরিফেরাল রিসেপ্টর। তারপরে এই দুইটার কাজ তো আমরা বলেছি, যখন পিএইচ কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তখন উদ্দীপনাটা আসছে, বিভিন্ন সেন্সরি নার্ভের মাধ্যমে এটা চলে আসছে। তারপর আসো যে বা রক্তে যখন ব্রেনের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, তখন ব্রেনের রক্তে এই যে পিএইচ কম থাকলে সেই রক্তটাও কিন্তু কি করছে, আমাদের শ্বাসকেন্দ্রগুলোকে উদ্দীপ্ত করছে। এরপরে হেরিংওয়ের রিফ্লেক্স, এটা আমরা বলেছি এটা হয়ে থাকছে তাহলে কোন কোন রিসেপ্টরের মাধ্যমে, এটা হচ্ছে এস্ট্রেস রিসেপ্টর, যেটা আমাদের লাংয়ের মধ্যে আছে। তারপর দেখো আরেকটা রিসেপ্টর, এটা হচ্ছে প্রোপ্রিও রিসেপ্টর, এটা আমাদের মাসলে থাকে। এই মাসলে বা জয়েন্টের মধ্যে থাকছে। এইখান থেকেও কিন্তু কি ব্যথা পেলে, আঘাত পেলে, তখন এই রিসেপ্টর গুলো কিন্তু কি করছে, আমাদের শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। রিসেপ্টর গুলো এই অনুভূতিটা নিয়ে শ্বাসকেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে সেন্সরি নার্ভের মাধ্যমে, তখন আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা ওইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন ধরনের রিসেপ্টর, টাচ বা তাপমাত্রা, এইসব উদ্দীপনার দ্বারা উদ্দীপ্ত হয়ে যথারীতি শ্বাস প্রশ্বাস কেন্দ্রে যাচ্ছে, এবং শ্বাস প্রশ্বাস কেন্দ্র এই আমাদের পুরো শ্বসন ক্রিয়াটাকে ওইভাবে যে ধরনের উদ্দীপনা পাচ্ছে সেইভাবে, অর্থাৎ কোথাও শ্বাসটা বা প্রশ্বাস নেওয়াটা গভীর, আমরা খুব দ্রুত প্রশ্বাস নিচ্ছি, বা কোথাও খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি, বা কোথাও এইভাবে করে আমরা একটা ছন্দময় পরিস্থিতিতে মানে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসছে। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমি চেষ্টা করেছি আসলে তোমাদেরকে আরো কিছু রিসিপ্টরের দেখা। এখানে যা দেখেছো এগুলো আমরা আগেও বলেছি, হায়ার ব্রেন রিসিপ্টর যা করছে, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাসের মাধ্যমে যেটা সঞ্চিত হচ্ছে। এরপর আসে এখানে একটা রিসেপ্টরের কথা আমি বলিনি, সেটা হচ্ছে ইরিটেন্ট রিসেপ্টর। ইরিটেন্ট রিসেপ্টর এটা একেবারে আমাদের যে অমসৃণ পেশিযুক্ত যে অংশগুলো আছে ফুসফুসে, সেখানে থাকে। এটা যদি কোনো কারণে কোনো একটা ফ্যাক্টর দ্বারা, মেকানিক্যাল কোনো ফ্যাক্টর দ্বারা যদি এটা উদ্দীপ্ত হয়, তখন সেটা কি করছে, সেই উদ্দীপনাটা আমরা পাঠিয়ে দিচ্ছে সে এখানে প্রশ্বাস কেন্দ্রে, শ্বাস কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। এটা বহিঃপ্রকাশটা কিভাবে হয়, যেমন বঙ্কোপ্লাজম, তারপর হচ্ছে কাশি, এগুলোর মাধ্যমে ইরিটেন্ট রিসেপ্টরের যে উদ্দীপনাটা যায়, সেই উদ্দীপনাটার আউটপুটটা দেখা যায়। তাহলে আমরা আশা করি যে আমি আশা করব এবং তোমরা এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা বুঝতে পেরেছো। তা এরপর আসো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে আসলে ফুসফুসের মধ্যস্থ যে বাতাসের আয়তন, অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে অনেক ধরনের বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিমাণে, বিভিন্ন আয়তনে বাতাস থাকে। কিভাবে বাতাসগুলো থাকছে এগুলোর একটু নামগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ফুসফুসের যে মধ্যস্থ আয়তনটা, বাতাসের আয়তন, টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা কি? টাইডাল ভলিউমটা হচ্ছে অর্থাৎ ফুসফুসের মধ্যে, অর্থাৎ যখন আমি শ্বাস শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, অর্থাৎ প্রশ্বাসটা যখন আমি নিচ্ছি, তখন বা স্বাভাবিক যে শ্বাসকার্য, এই সময় প্রতিবার যে যে আয়তনে বাতাস ফুসফুসে যাওয়া আসা করছে, সেটা পরিমাণটা হচ্ছে 500 ml। আমি খুব দ্রুত বলছি, তোমরা একটু দেখে নিবে। রেসপিরেটরি ইউনিট ভলিউম, এটা হচ্ছে মানে টাইডাল ভলিউম, অর্থাৎ এই ভলিউমটাকে আমি 12 দিয়ে গুণ করেছি। কেন 12 দিয়ে গুণ করেছি একটু চিন্তা করে বলো। হ্যাঁ, আমরা আসলে 12 দিয়ে মানে গুণ করেছি এই কারণে যে আমরা প্রতি মিনিটে প্রায় স্বাভাবিকভাবে 12 বার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিই। এইটার সংখ্যা দ্বারা আমি গুণ করলাম, এটা হচ্ছে রেসপিরেটরি মিনিট ভলিউম। এরপরে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের পর
কোনো ব্যক্তি সর্বোচ্চ যে আয়তনের বাতাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা 2.3 থেকে 3.3 লিটার পর্যন্ত হতে পারে। ঠিক তেমনি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কি? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে অর্থাৎ স্বাভাবিক নিঃশ্বাসের সময় একজন সুস্থ ব্যক্তি কি পরিমাণ বাতাস বের করতে পারে তার আয়তন। এরপরে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ নিঃশ্বাসের পরে যে একদম আমার ফুসফুসটা খালি হয়ে যাচ্ছে সেরকম না, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আরেকটা নিষ্ক্রিয় বাতাস বলি, কতগুলো বাতাস আসে আসলে যেগুলো আমাদের গ্যাসীয় বিনিময়ে আসতে পারে না, এমন কিছু স্পেস রয়েছে যেগুলো রয়ে যাচ্ছে, যেমন আশাগোবরে কিছু বাতাস থেকে যাচ্ছে, ট্রাকের কিছু অংশে বাতাসটা থেকে যাচ্ছে, অর্থাৎ যেগুলো গ্যাসীয় বিনিময়ের মধ্যে আসতে পারছে না সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলো যে স্পেস গুলোতে থাকে সেই স্পেস গুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস স্পেস ও নিষ্ক্রিয় গ্যাস স্পেস। তাহলে এটার কাজটা কি? এই যে নিষ্ক্রিয় গ্যাসটা কি কাজ করে? এই নিষ্ক্রিয় গ্যাসটা কিন্তু আমাদের বলা যায় আমাদের যে আমরা যে বায়ুটা নিচ্ছি, এখানে যে জলীয় বাষ্পটা আসছে সেই জলীয় বাষ্পটাকে সম্পৃক্ত করছে, সেই জলীয় বাষ্পটাকে সম্পৃক্ত করছে। এরপরে আসো ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা প্রথমে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটা হচ্ছে ফুসফুস নিঃশ্বাস প্রক্রিয়া শেষ হওয়ার পরে কোন ব্যক্তি সর্বোচ্চ যে আয়তনে প্রশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করে থাকে। তারপর আসে তোমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা হচ্ছে স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পরে যে আয়তনে বাতাস ফুসফুস ধারণ করে থাকে। ঠিক তেমনি টোটাল লাং ক্যাপাসিটি, সর্বোচ্চ প্রশ্বাসের মাধ্যমে সর্বোচ্চ আয়তনে যে বায়ু গ্রহণ করে কোনো ব্যক্তি সেটা। তারপর ভাইটাল ক্যাপাসিটি, মানে প্রশ্বাসের পরে নিঃশ্বাসের মাধ্যমে সর্বোচ্চ যে আয়তনে বায়ু পরিত্যাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এখন আমরা একটু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনটা দেখি, অর্থাৎ আমাদের ফুসফুস এবং ক্যাপিলারির মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিনিময় হচ্ছে। আসলে পুরো বিনিময়টা হয়ে থাকে গ্যাসের যে সাধারণ সূত্র অর্থাৎ ব্যাপনের সূত্র অনুযায়ী এই গ্যাসের বিনিময়টা হয়ে থাকে। এখানে কি ব্যাপন হচ্ছে কি উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। যেমন যখন আমি প্রশ্বাসটা নিচ্ছি আমার অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকবে, ক্যাপিলারিতে অক্সিজেনের ঘনত্ব কম থাকবে। এখানে দেখানো হচ্ছে 107 এবং 40 mm পার মিটার। তখন কি হবে, আমার এই যে অ্যালভিওলাইটাকে রক্ত মানে অক্সিজেনটা কোথায় চলে যাচ্ছে? ক্যাপিলারিতে চলে যাচ্ছে, ক্যাপিলারি রক্তে চলে যাচ্ছে, এরপর দেহ বা ব্লাডটা আউট হচ্ছে, দেহ কোষে চলে যাচ্ছে। এরপরে হচ্ছে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যেহেতু বিপাকের ফলে এখানে বা শ্বসনের ফলে যেহেতু আমাদের রক্তে তখন কি থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকছে আর অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম থাকছে। তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড ক্যাপিলারি থেকে বা কোষিক জালিকাগুলো থেকে, অর্থাৎ অ্যালভিওলাসের বাইরে যে কোষিক জালিকাগুলো আছে সেখান থেকে আমাদের রক্তে বা আমাদের অ্যালভিওলাসে প্রবেশ করছে। এখন আসে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহনটা আসলে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার ভৌত দ্রবণ রূপে, অর্থাৎ এখানে 2% অক্সিজেন রক্তের প্লাজমার মাধ্যমে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। আরেকটা হচ্ছে রাসায়নিক যৌগ। রাসায়নিক যৌগ যখন বলছি তখন কিন্তু আমরা একটা হিমোগ্লোবিনের কথা অবশ্যই আমাদেরকে বলতে হয়। হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিনের যে 4টা পেপটাইড বন্ড আছে এগুলো দিয়ে 4টা অক্সিজেন সে কিন্তু কি করতে পারে, বন্ড করতে পারে। তবে এই বন্ডটা কিন্তু শিথিল, কারণ হচ্ছে যখন যেখানে অক্সিজেনের পরিমাণটা কম থাকে তখন কিন্তু এই যে ওরা যেই যৌগটা তৈরি করে সেই যৌগটা কিন্তু ভেঙে যায়। এটা একটা অস্থায়ী যৌগ। ভেঙে গিয়ে ওরা কি করছে, এই যে আমি বললাম পলিপেপটাইড চেইন 4টা আছে, অক্সিজেনটা যার কাছে কম তাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখো রেড ব্লাড সেল, এখানে অক্সিজেন ফর্ম মানে লাং থেকে আসছে। তারপর এই যে হিমোগ্লোবিন মলিকুলস গুলো যাচ্ছে, হিমোগ্লোবিন মলিকুলস গুলো অক্সিজেন সেলে যেহেতু সেলের সেই সময় অক্সিজেন কম থাকে সেলকে দিয়ে দিচ্ছে। তারপর আসো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা 3 ভাবে হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বমিনু যৌগ রূপে, আরেকটা হচ্ছে তোমার বাইকার্বনেট রূপে। এখন আসো ভৌত দ্রবণ রূপে, অর্থাৎ যেটা রক্তের প্লাজমার মাধ্যমে দ্রবীভূত হয়ে আমাদের মানে চারিদিকে পরিবহন হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে তখন সেটাকে আমরা ভৌত দ্রবণ রূপে বলছি। অর্থাৎ এখানে কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে যে পানি আছে তার সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। কার্বনিক অ্যানহাইড্রেস নামক একটা এনজাইম কিন্তু এখানে কাজ করে থাকে। তারপর এরপর আসো কার্বোমেনু যৌগ। কার্বোমেনু যৌগ কি? আমরা দেখেছি লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের প্রোটিন অংশে
এমিন মূলকের সাথে বিক্রিয়া করে এখানে কার্বন ডাই অক্সাইড কার্বোমিন, অর্থাৎ এখানে এমিন মূলকের সাথে এটা বিক্রিয়া করে কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগরূপে পরিবাহিত হয়। এইভাবে 10% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়ে থাকে। এখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সামান্য অংশ যদি প্লাজমা পোর্টের সাথে যুক্ত হয়ে কার্বোমিনো প্রোটিন গঠন করে, এই রাসায়নিক বিক্রিয়াটা খুব দ্রুত, মানে খুব কার্বোমিনো যে যৌগটা গঠন করছে এই বিক্রিয়াটা খুব দ্রুত ঘটে, প্রায় 1 সেকেন্ডের ভগ্নাংশেরও অতি দ্রুত সময়ে এই বিক্রিয়াটা ঘটে থাকে। এটা এখানে যে কার্বোমিন বিভিন্ন প্রোটিন দেখো, একটাই দেখানো হয়েছে, হিমোগ্লোবিনটাই এখানে দেখানো হয়েছে। তারপর আসো, তাহলে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে কার্বোমিনের যৌগ রূপে। তাহলে এরপরে আসো বাইকার্বনেট রূপে। বাইকার্বনেট রূপে অধিকাংশ কার্বন ডাই অক্সাইড কিন্তু বাইকার্বনেট রূপে পরিবাহিত হচ্ছে। এই যে এখানে প্রথমে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড দ্রুত রক্তকণিকায় প্রবেশ করবে এবং সেখানে কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই যে দেখো, এই কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। এখন কি হয়, বাইকার্বনেট কিছু বাইকার্বনেট আরবিসির ভেতরে যে পটাশিয়াম আছে সেটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। আর আবার কিছু বাইকার্বনেট কিন্তু আরবিসির বাইরে চলে আসে, তখন সেটা প্লাজমাতে যে সোডিয়াম থাকে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এখন যে প্রক্রিয়াটা, অর্থাৎ একটা এই প্রক্রিয়াটাকে বলা হয় হ্যামবার্জের বিক্রিয়া বা ক্লোরাইড শিফট। এটা জার্মান বিজ্ঞানী হ্যামবার্জার প্রথমে এই বিক্রিয়াটি আলোচনা করেছে বলে ওনাকে এই ওনার নাম অনুসারে উনি হচ্ছেন প্রথম বর্ণনাকারী, যার কারণে এটাকে বলা হচ্ছে হ্যামবার্জের বিক্রিয়া। এটা আমি বলি, এটা কিন্তু আগের স্লাইডে যা দেখিয়েছি তারই একটি অংশ। এই যে তোমরা দেখতে পাচ্ছ আরবিসির মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করলো, এখানে কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেটে পরিণত হয়েছে। বাইকার্বনেট কিন্তু সবগুলো এখানে থেকে যায় না, বাইকার্বনেট কিছু কিন্তু কি আরবিসির বাইরে চলে আসে। এখন কিছু এই যে মানে টেক এন্ড গিভ এন্ড টেক, বাইকার্বনেট যেহেতু প্লাজমাতে চলে আসলো, প্লাজমা থেকে কিছু ক্লোরাইড কিন্তু কি হয় লোহিত রক্তকণিকাতে প্রবেশ করে। এই যে মানে বাইকার্বনেট বাইরে চলে যাওয়া, শিফট করা এবং বাইরে চলে যাওয়ার কারণে ক্লোরিন বা ক্লোরাইড এখানে কি হলো, ক্লোরাইড লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকায় প্রবেশ করে এটা পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে ক্যাসিয়াল গঠন করে থাকে। এখন এই যে একজন চলে যাওয়াতে ওই জায়গাটা পূরণ করার জন্য আরেকজন আসলো, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ক্লোরিন যেহেতু এখানে শিফট করেছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট বলা হয়ে থাকে। এখন আমরা একেবারে বিক্রিয়া আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই যাওয়ার আগে, আমাদের ক্লাস শেষ করার আগে আর কিছু দু একটা অস্বাভাবিক শ্বাসক্রিয়ার নাম আমরা একটু দেখে নিই। অ্যাপনিয়া, এই ধরনের শ্বাসক্রিয়াতে দেখা যায় কি প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাঝখানে একটু বিরতি থাকে। হাইপোক্সিয়া, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে যখন কমে যায়। আবার আর একটা যেটা আমরা বলে থাকি তোমার এটাকে বলা হয় এটাকে আমি যেটা মানে অক্সিজেনের অভাব হচ্ছে, শ্বাসরোধ, অক্সিজেনের পর অস্বাভাবিক যখন কমে যাচ্ছে, এটার আমি আরেকটা নাম বলি, সেটা হচ্ছে শ্বাসরোধ অবস্থা, অ্যাসফিক্সিয়া। মানে অক্সিজেনের পরিমাণটা এত অস্বাভাবিকভাবে কমে যায় যে মনে হচ্ছে যেন এই অবস্থা কিন্তু বিকার দশার উদ্ভব করবে, এমনকি প্রাণী মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অঙ্গগত শ্বাসরোধ হতে পারে, কোনো অংশে রক্ত প্রবাহের বাধা প্রতিবন্ধকতা আসলে, আবার অনেক সময় গলা টিপে ধরলেও কিন্তু যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ। তারপর আছে সাইনোসিস, এটা হচ্ছে যখন নীলবেদি, এটার কিন্তু আরেকটা নাম আছে নীলবেদি, যখন দেখা যাচ্ছে দেহের ত্বক মানে আমাদের ঝিল্লিতে নীলাভ বর্ণ ধারণ করে থাকে, এটাকে সাইনোস বা নীলবেদি বলা হয়। এটা মূলত হয়ে থাকে তোমার যখন কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া বা অত্যাধিক বিজারিত অত্যাধিক এখানে হিমোগ্লোবিনের উপস্থিতি বলেছে, কিন্তু এটা বিজারিত হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে সাইনোসিসটা হয়ে থাকে। আর আমরা একটু শেষ পর্যায়ে তোমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কিভাবে পরিবাহিত হচ্ছে বা শ্বাস কেন্দ্রটা
কি, বা শ্বাসকেন্দ্র কি আমরা জানি, বা সারফেক্টেন্ট কি, ছোট ছোট প্রশ্নগুলো আসে, এবং ফুসফুসের অ্যালভিওলাসে গ্যাসের বিনিময় কিভাবে হয়, এগুলো আসে।